প্রিয় দর্শক, প্রথম আলো ক্রীড়া পুরস্কার 2004 সাল থেকে হয়ে আসছে। এখন যেটির নাম সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার। সিটি গ্রুপ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে আছেন 2021 সাল থেকে। তো প্রতি বছর আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে সেরাদের পুরস্কৃত করি। তবে আমি একটা কথা সবসময় বলি যে এটা আসলে পুরস্কারের অনুষ্ঠানটার নামেই যেহেতু পুরস্কার আছে, ডেফিনেটলি পুরস্কারের একটা বড় অংশ, কিন্তু এটাকে আমি সবসময় বলতে চাই যে এটা যতটা না পুরস্কার অনুষ্ঠান, তার চেয়ে বেশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মিলন মেলা। এবং আরেকটু যদি একটু কাব্য করে বলি, কিন্তু কথাটা একদম মন থেকে বলা, আমরা মনে করি এই অনুষ্ঠানটা হচ্ছে সেলিব্রেশন অফ স্পোর্টস, সেলিব্রেশন অফ বাংলাদেশ স্পোর্টস, সেলিব্রেশন অফ বাংলাদেশ স্পোর্টসম্যান, সেলিব্রেশন অফ বাংলাদেশের স্পোর্টিং অ্যাচিভমেন্ট। এবং এটা আমাদের অনুষ্ঠানে যারা এসছেন, খেলোয়াড় বলেন, সংগঠক বলেন, কোচ বলেন, রেফারি বলেন, আম্পায়ার বলেন, আমি আসলে বলতে থাকলে বলতে পারবো আরও অনেক, মানে খেলার সঙ্গে নানা যে কোনো ভূমিকায় যারা জড়িত আছেন, এই অনুষ্ঠানে এসে তারা আসলে যে ফিলটা পান বা আমরা যেটা দেওয়ার চেষ্টা করি যে এটা তাদের অনুষ্ঠান। আমরা ওই বিকেলটা, সন্ধ্যাটা আমরা বাংলাদেশের স্পোর্টসকে সেলিব্রেট করি। আমরা আবার সেই মিলন মেলায় মিলিত হতে যাচ্ছি আগামী 9ই আগস্ট। তো সেই অনুষ্ঠানে কারা পুরস্কার পাবেন এটা আপনাদের অবশ্যই আমি অনুষ্ঠানে বলবো না। এবং পৃথিবীতে সম্ভবত একমাত্র পুরস্কার অনুষ্ঠান যেখানে কোনো নমিনিও থাকে না, কেউ জানে না যে এখানে কারা পেতে পারেন। সব অনুষ্ঠানে যেটা থাকে যে 3 জন নমিনি থাকে, দ্য নমিনিজ আর একটা খুব নাটক করে দেখানো হয়, তারপরে একজনের নাম ঘোষণা করা হয়। আমাদের এই অনুষ্ঠানে নাম ঘোষণার আগ পর্যন্ত আসলে কারো জানার উপায় নাই যে এটা, অবশ্যই আমি জানি, আমাদের জুরি বোর্ড জানে, কিন্তু সাধারণ মানুষ জানে না। তো এই পুরস্কার অনুষ্ঠানটা নিয়ে আমরা একটা টক শো বলবো না, আমি বলবো যে একটা আড্ডার অনুষ্ঠান আয়োজন করেছি। সেই আড্ডাতে অংশ নেওয়ার জন্য আমি 3 জনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, যারা নানাভাবে এই পুরস্কারের সঙ্গে জড়িত। মানে এই পুরস্কারে তাদের বিরাট কোনো ভূমিকা আছে বা এই পুরস্কারটা আয়োজন করার তারা অনেক পরিশ্রম করে, ব্যাপারটা কিন্তু এরকম না। তারা এই পুরস্কার থেকে পুরস্কৃত হয়েছেন অতীতে। আমি একদম ডান থেকে শুরু করি। আমার ডানে আছেন রাসেল মাহমুদ জিমি। তাকে তার সবচেয়ে বড় পরিচয় তো অবশ্যই বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হকি প্লেয়ার। আমার কাছে পরিচয় হচ্ছে প্রথম আলোর প্রথম উদীয়মান মাহফুজা খাতুন শিলা। আমরা প্রথম আলোতে হেডিং করেছিলাম যে শিলায় আগুন জ্বলে। এসএ গেমসে 2টি সোনা জিতা সাঁতারে, বাংলাদেশের একমাত্র মেয়ে। এবং উনি 2016 সালের প্রথম আলোর বর্ষসেরা পুরস্কার পেয়েছিলেন। তার আরেকটু অবদান আছে এই পুরস্কারে। শুরুতে যেটা বলছিলাম যে অবদান নাই, শিলার কিন্তু আছে। সেটা হচ্ছে শিলা বেশ কয়েক বছর ধরে আমাদের জুরি বোর্ডে আছেন। এই বিচার কাজের একটা কঠিন অংশ সঙ্গে তিনি জড়িত। আর এরপরে যাকে বলবো তাকে আসলে আপনারা চিনতে পারবেন কিনা আমি শিওর না, কারণ একদমই অপরিচিত মুখ। হাবিবুল বাশার সুমন নামে সবাই আমরা চিনি, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, এবং তিনি 2005 সালের আমাদের বর্ষসেরা ক্রীড়াবিদ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই ডাকে সাড়া দিয়ে এখানে আসার জন্য। শিলা জুরি বোর্ডে কি পুরস্কার আগে ছিল না পুরস্কার পরে আসছে? এটা অবশ্যই যে জুরি বোর্ডে পুরস্কার পাওয়ার পরে এসছে, কারণ জুরি বোর্ডে আসা মানে হচ্ছে তার কোনো পুরস্কার পাওয়ার পথ বন্ধ। সুমন ভাই ডাউট হলো যে জুরি বোর্ডে নিজে থেকে কি নিজের নাম সিলেক্ট করছে কিনা। এটা খুব ভালো বলেছেন, কারণ হচ্ছে এটা একটা গল্প আছে। কারণ জুরি বোর্ডে আমাদের জুরি বোর্ডটা খুব ইন্টারেস্টিং। আমাদের জুরি বোর্ডে আসলে যারা থাকেন তারাও আসলে বড় বড় স্টার, এবং শুধু স্টার দেখে তো আমরা নেই না, তাদের অ্যানালিটিক্যাল ক্ষমতা। উনি সাঁতারের, কিন্তু ওনাকে তো আবার একটু ক্রিকেটও বুঝতে হবে, ফুটবলটাও বুঝতে হবে, হকিটাও বুঝতে হবে। তা আমাদের জুরি বোর্ডে কয়েকবার এরকম হয়েছে যে আমরা তো পুরস্কার দিই বর্ষসেরা ক্রীড়াবিদ, বর্ষসেরা নারী ক্রীড়াবিদ, বর্ষসেরা উদীয়মান। এখন একটা পাঠকের বোর্ডে বর্ষসেরা হয়, আর একটা দিয়ে আজীবন সম্মাননা। এখন জুরি বোর্ডে আমাদের একাধিক লোক আছেন যাদেরকে আসলে আজীবন সম্মাননা দেওয়ার সময় হয়ে গেছে। তখন আমরা করি কি, পরের বছর জুরি বোর্ড থেকে তাদেরকে বাদ দিই। তা আমি যদি জিমিকে দিয়ে শুরু করি, উদীয়মানটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ট্রিকি, মানে আমরা যখন জুরি বোর্ড বসি। কারণ অন্য ক্ষেত্রে হয় যে বর্ষসেরা নির্বাচন করছি, ও ভালো করেছে, কে বেশি ভালো তর্ক করলাম। তারপরের বছর যদি সে কিছু নাও করতে পারে, আমাদের খুব একটা দায় থাকে না। উদীয়মান হচ্ছে ট্যালেন্ট স্পটারের মতো, ওই যে ও সিলেক্টর হিসেবে কাজ করেছে ক্রিকেটে। যখন কাউকে উদীয়মান দিচ্ছি তখন আমাদের একটু অনেক কিছু চিন্তা করতে হয়, এবং আমরা ভবিষ্যতে খুব পরে তার দিকে খুব একটা বাড়তি দৃষ্টি রাখি যে আমাদের সিলেকশনটা ঠিক ছিল কিনা। আপনার ক্ষেত্রে আমাদের সিলেকশন 100% সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি যদি আমাকে একটু বলতেন যে 2004 সালের পুরস্কারটা আমরা 2005-এ দিয়েছিলাম, আপনার নামটা যখন ঘোষণা করা হলো, আপনি কি আসলে এক্সপেক্ট করেছিলেন? যেটা আমি শুরুতেই বলছিলাম, আমাদের তো কোনো নমিনি থাকে না। না, এই প্রশ্নটা আমি তখন মাসুদ ভাইকে করছিলাম। মাসুদ ভাই তখন প্রথম পরিচয়,
যে মাসুদ আলম আমাদের হ্যাঁ, আমাদের মাসুদ ভাই স্পেশাল ভাই করেসপন্ডেন্ট বলতেছে জিমি কালকে প্রোগ্রামে আসতে হবে। আমি বলছি ভাই যা লাভ কি, প্রাইস পাই না। এর আগে 2-3টাতে গেছি, পাই নাই। কেন না আসেন আপনি আসেন। আমি বলছি না ঠিক আছে ভাই আসবো। তখন আমি আপকামিং নতুন, তো যে কোনো প্রোগ্রামই স্পোর্টসের প্রোগ্রাম প্রথম যাওয়া। তো যখন আমার নামটা ডাকা হলো, মানে আমি বুঝতেছি না কাকে ডাকলো, মানে বলতেছে এরকম, আমি মোবাইল টিপতেছিলাম একটা দিনে, হঠাৎ ডাকলো। তখন আমার বাবা পাশে ছিল, বলে মোবাইল রেখে তুমি যাও, তোমার নাম বলতেছে। তখন আমি অবাক হলাম। তো যাওয়ার পরে পুরস্কারটা পাই অবশ্যই খুব হ্যাপি, এবং ওইটা হলো একটা দায়িত্বের মতো, এটা আমি মনে করি যে উদীয়মান একটা এমন একটা সিলেকশন যে পরবর্তীতে সে কি করবে। আর ওই 21 সালে মানে 2004 সাল থেকে আল্লাহর রহমতে 2023 সাল পর্যন্ত আমি কন্টিনিউ ন্যাশনাল টিমে খেলেছি, এবং এর মাঝখানে প্রথম আলোর বর্ষসেরা রানার আপও হয়েছি, এবং নিজের দায়িত্বটা 100% দেওয়ার চেষ্টা করছি। আর এখন আশা রাখি যে যদি কখনো কোনো আজীবন সম্মাননা, আজীবন সম্মাননা, ওটা তো লাস্টে, যে সবচেয়ে বেশি লং টাইম কে খেলছে জাতীয় দলে, কে কোন ইভেন্টে খেলছে, আমার মনে হয় না আমার চাইতে বেশি কেউ আছে, কারণ 22 বছর একটা খেলা, আমি মনে হয় না যে এখনো কেউ আছে। ধন্যবাদ জিমি। আমাদের করে বললাম, হ্যাঁ, আমাদের এরকম একটা ক্যাটাগরি হয়তো বের করে না, এটা অবশ্যই একটা বড় কৃতিত্ব। এবং আসলে টপে যাওয়াও কঠিন, কিন্তু দীর্ঘ সময় টপে থাকাটা, এবং এটার কোনো সন্দেহ নেই আপনি আমাদের গত 15-20 বছরের বেস্ট হকি প্লেয়ার, তো এটা তো অবশ্যই ডেফিনেটলি একটা বড় অ্যাচিভমেন্ট। এবং আপনি পরে বর্ষসেরা রানার আপও হয়েছেন, একবার বললেন সেই বছর কেন আপনি বর্ষসেরা হতে পারেননি, সেই কৈফিয়ত আমি আপনাকে দিব। তো শিলা, আপনার কথা যদি বলি, সে আপনি যখন এসএ গেমসে 2টো শূন্য জিতলেন, একটা তো আশা ছিলই, কিন্তু একটা কি ভয়ও ছিল যে আমাকে না আবার বর্ষসেরা নারীতে ফেলে দেয়, যেহেতু আমার নারী একটা ক্যাটাগরি আছে। এবং নারীটা আমরা কেন দিই একটু এক্সপ্লেন করি এই সুযোগে, আপনাকে করেছি, দর্শকদেরও করি। সেটা হচ্ছে যে আমাদের নারীরা কিন্তু ওই বর্ষসেরা ক্রীড়াবিদের যে মূল পুরস্কার, একজন বর্ষসেরা ক্রীড়াবিদ এবং 2জন রানার আপ, ওইখানেও বিবেচিত হন। নারীদের জন্য আলাদা একটা ক্যাটাগরি রেখেছে, যে আমাদের বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আমাদের মেয়েদের চলার পথটা একটু দুর্গম ছেলেদের চেয়ে, সেটা সব ক্ষেত্রেই, খেলাধুলার ক্ষেত্রে একটু হয়তো বেশি, যে কারণে আমরা ভেবেছি যদি তারা টপ 3-তে নাও আসে, তাদের জন্য আলাদা একটা পুরস্কার থাকে যাতে তারা উৎসাহিত হন। কিন্তু শিলা ওই সব ছাপিয়ে সব মিলিয়ে আপনি সেরা হয়েছিলেন, যদিও আপনার সঙ্গে জয়েন্টলি তামিম ইকবাল ছিলেন, কারণ তামিম ইকবালের পারফরমেন্স এরকম ছিল, একবারই আমরা জয়েন্টলি বর্ষসেরা দিয়েছি। তো আপনি আসলে আশা করেছিলেন কি না, বা যখন প্রোগ্রামে আপনার নামটা বলা হলো, আপনি যদি ওই অনুভূতিটার কথা একটু বলেন। আমি টোটালি আসলে আশা করি নাই, ভাবিও নাই যে দিবে, মানে বর্ষসেরা নারী ক্রীড়াবিদও যে দিবে। কারণ আমার কাছে একটা ধারণা ছিল গল্প করা, মানে গল্প কান মুখে শোনা, যেরকম যে এখানে অনেক ধরনের সিস্টেম হয়, মানুষ যেটা বলে অনেক ধরনের সিস্টেম হয়, আপনার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, তাই আমি ভাবছি হয়তো ওই সিস্টেমে পড়বো না, তাহলে আমার তো এরকম ইয়ে নাই, লবিং নেই। পরে যখন হচ্ছে প্রতি বছর তো ইনভাইট করে, যেহেতু ভালো খেলোয়াড়, এরপরে তো ভাবছি তাহলে হয়তো কিছু পাইতে পারে, যেহেতু ভালো রেজাল্ট করছে, 2টা গোল্ড, এবং এবছর খুব বেশি অন্যান্য গেমসের অ্যাচিভমেন্ট ছিল না। তাই আমি ভাবছি হয়েছে নারী কোথায় ফেলে দিবে আমাকে, টু বি অনেস্টলি আমি এরকম ভাবছিলাম। কিন্তু বর্ষসেরা ক্রীড়াবিদ দিবে, প্রিভিয়াস হিস্ট্রি দেখলাম যে কোনো মেয়ে পায় নাই, ইতিহাসে পাই নাই, 4 সাল থেকে 16 পর্যন্ত প্রিভিয়াসে কোনো মেয়ে পায় নাই। তো আমি তো পাবো না, এটা ধরেই রাখছি। এবং আমি যখন দেখলাম যে নারী ক্রীড়াবিদের দেওয়া পুরস্কার দেওয়া শেষ, আমি বললাম যে এইবার বোধহয় আর পাবোই না, যেহেতু নারী ক্রীড়াবিদ দেওয়া শেষ, তার মানে আমার আর কোনো কোঠাই নাই। কিন্তু আসলে যখন দেখলাম যে না, আমার তামিম ভাইয়ের নাম বললো, তখন আমার নাম বলে নাই, প্রথমে তামিম ভাইয়ের নাম বলছে। যখন বললো যে যৌথ দেওয়া হবে, তখন তো আমি আসলে গল্প গুজব করতেছি, যে ভাইয়ের মতো মোবাইল করতেছিলাম, আমি গল্প টল্প করতেছিলাম যে আপনাদের মোবাইলের খুব নেশা বোঝা যাচ্ছে। না, মানে জাস্ট এরকম যে গল্প করতেছি, কারণ ধরেই তো নিছি যে আমি পাবো না, তাহলে তামিম ভাইয়ের নাম বলা হয়ে গেছে, তার মানে আমি আর নাই, যেহেতু একজন করে দেয়, যৌথ কিন্তু দেয় না, একজন করে দেয়, একবারই যৌথ দেওয়া হয়েছে। হ্যাঁ। তো যখন আমার নাম বলছে, আমি খুবই সারপ্রাইজ হয়েছি, মানে সত্যি সারপ্রাইজ হয়েছি। আর পুরস্কার তো যে কোনো মানুষকে আনন্দ দেয়, আর আমার মানে চিন্তার বাইরে যে আমি বর্ষসেরা প্রথমবার নারী ক্রীড়াবিদ হয়েছি। মানে ইতিহাস একটা থাকে না যে সুইমিংয়ে আমি প্রথম মহিলা সাঁতারু যে হচ্ছে 2টা সাব গেমসে গোল পাইছি, বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা সাঁতারু যে এক সাব গেমসে রেকর্ড সহ 2টা গোল পাইছি ব্যক্তিগত। তো সবকিছু মিলে হলো, আচ্ছা ঠিক আছে, রেকর্ডের পর রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সারপ্রাইজ ভাই, এটা আমার জন্য সারপ্রাইজ ছিল। শিলা যে বললো যে এখানে অনেক সিস্টেম হয়, তাহলে পরবর্তী জুরি বোর্ডে কেউ থাকবে, কারণ ওর তাহলে লিয়াজ করতে হবে। ওই প্রসঙ্গে আমি আসবো, কারণ যদি ও জুরি বোর্ডে কন্টিনিউ থাকে, তাহলে ওর সাথে আমাদের সিস্টেমে কাজ হয় কি হয় না, এই ব্যাপারেও শিলার কাছ থেকে আমরা শুনবো। আমরা হাবিবুল বাসার সুমনের কাছ থেকে যদি শুনি, ওটা আর্লি ডেজ, আপনি সেকেন্ড ইয়ারে পেয়েছিলেন। প্রথম বছর আমাদের বর্ষসেরা ছিলেন খালেদ মাসুদ পাইলট 2004-এ, সে বছর আপনি কন্টেন্ডার ছিলেন, ছিল ফাইনালি গিয়ে মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, আপনার মধ্যে একটা ব্যাপার ছিল, 3জনই টেস্টে সেঞ্চুরি করেছিলেন। তখন ক্রিকেট একটু ছিল আর কি, যে
মানে ক্রিকেটারদের প্রাধান্য ছিল। প্রথম আমরা একটু 4 বছর হয়েছে টেস্ট খেলা শুরু করেছি, পারফরমেন্সগুলো অনেক বেশি হাইলাইটেড হতো কেউ ভালো করলে। তো আপনার অনুভূতিটা যদি বলেন যে যেহেতু আপনি একই ঘটনা যে আপনি তো আর অনুষ্ঠানে আপনি আমাদের সব প্রোগ্রামে আসেন, আপনাকে এই জন্য ধন্যবাদ জানাই আমি। কিন্তু আপনি যখন আসছেন আপনি তো আসলে ঠিক জানেন না যে আপনি আদৌ নমিনির মধ্যে আছেন কিনা বা বিবেচনার মধ্যে আছেন কিনা। যে মুহূর্তে আপনার নামটা উচ্চারিত হলো, এর আগে রানার আপের নামগুলো হয়ে গেছে, মানে ওই সময়টা যদি ফিরে যান 20 বছর আগে অবশ্য, মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না এখন। আমি কিছু পুরস্কার তো পেয়েছি মানে স্পোর্টিং লাইফে, বাট দিস ইজ প্রবলি ওয়ান অফ মাই বেস্ট মানে অ্যাওয়ার্ড, মানে যেগুলি আমরা পেয়ে থাকি আর কি। তার মধ্যে এটা তো ভুলে যাওয়ার মতো কোনো কারণ নেই। আর আপনারা যেটা বললেন প্রথম তো, হ্যাঁ আপনারা এই একটা জিনিস খুব ভালো মতো করেন যে সিক্রেসি মেনটেন করাটা। আপনার সাথে তো আমার পরিচয় অনেক দিন, ফ্রম 95 প্রবলি, যখন থেকে খেলা শুরু করি প্রবলি তার আগের থেকেও আপনার সাথে পরিচয়। এবং অন অ্যান্ড অফ তো আমাদের খেলার বাইরে অনেক কথা, অনেক এক্সচেঞ্জ হয়। তো আই ওয়াজ এক্সপেক্টেড যে আপনার কাছ থেকে কথা বের করতে হবে, মানে এত কাছে সেটা মানে দাদা কোনো খবর আছে কিনা, কারণ তখন সবাই পাওয়ার তো একটা ইচ্ছা ছিল না, প্রথম আলো পুরস্কার পাবো। এমনিতেই এই পুরস্কারটা আমার আসতে ভালো লাগে, মানে পুরস্কার পেলেও পেয়েছি বলে তো একটা আলাদা ব্যাপার আছে। আর একটা যেটা বললেন, এই পুরস্কারটা এই অনুষ্ঠানটা আসতে খুব ভালো লাগে। এইখানে আসলে না খুব মজা হয়, অনেকের আড্ডা হয়। এখনো যেমন আমি তখন একটু সিনিয়র হয়ে গেছি, তো আমাকে একটু আমন্ত্রণ জানায় সামনের সিটে বসতে, মানে একদম সেই আমি সামনে বসি না, আমাকে এখন বলা হয় যে সামনের সিটে, তো আমি এখনো পিছিয়ে বসি, কারণ পিছিয়ে বসে আমরা সারাটাক্ষণ এই অনুষ্ঠানটা আমরা এনজয় করি। আমার বন্ধুরা একসাথে বসি, গল্প করি, আড্ডা মারি। আর আমার তো ক্রিকেটের বাইরেও কিন্তু অনেক বন্ধু আছে, আমার ফুটবলের বন্ধু আছে, আমার জিমির সাথে ভালো, আমার অনেকের সাথে কিন্তু আমার খুব ভালো ইন্ট্রোডাকশন হয়। তো এই দিন একটা আড্ডা হয় খুব, তো এটা আমি খুব এনজয় করি আর কি। আর পুরস্কারটা আমাদের দাদা ডেফিনেটলি স্পেশাল ওয়ান, পাবো কি পাবো না, কারণ তখন তারও অনেক কন্টেন্ডার ছিল। মোহাম্মদ আশরাফুল ভালো করছে, খালিদ মাসুদ ভালো করছে, মোহাম্মদ রফিক ইজ ডুইং ভেরি ওয়েল। আই থিঙ্ক এই সময় শাহরিয়ার নাফিসও ভালো খেলছিল। অনেকেই কিন্তু তখন ভালো খেলছে। তো এখান থেকে আমি যে হবই কোনো মানে এমন কোনো ছিল, বাট একটা ছিল যদি হতে পারি ডেফিনেটলি আই উইল বি ভেরি হ্যাপি। আর একটা বড় ব্যাপার ছিল আপনি যেটা বললেন যে এই জাজ যারা থাকেন দে আর অল স্পেশাল পিপল, বাট আমি যাদের কাছ থেকে পুরস্কারটা পেয়েছিলাম তারা অলমোস্ট আমার আইডল ছিল। বিভিন্ন স্পোর্টসে যারা এসছেন তাদের কাছ থেকে তারা আমাকে বিবেচনা করেছেন। আমার মনে হয় তখন লিবু ভাই ছিলেন মনে হয়, ইফ আই এম নট মিস্টেকেন, জাজমেন্ট। সো লাইক লিবু ভাই আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে বড় এসেছে, উনি আমাকে জাজ করছেন না। আমার কাছে এটা অনেক বড় ব্যাপার ছিল যে যেই জাজেসরা আমাকে সেরা মনে করেছেন, এটা আমার কাছে অনেক বড় সম্মানের ছিল। আমি একটু দুটো জিনিস যোগ করি সুমনের কথা ধরে। একটা হচ্ছে যে এই প্রোগ্রামের যে ধরনটা আমরা শুরুর দিন থেকে ঠিক করে নিয়েছিলাম যে এটা হচ্ছে যেটা প্রথমে বললাম, এটা হবে স্পোর্টসম্যানদের প্রোগ্রাম। আমি ইনফ্যাক্ট এবং এটা আমরা সফল হয়েছি এই কারণে আমি বলি, আমাকে অনেকে জিজ্ঞেস করে আমাদের প্রোগ্রামটা কবে, আমরা এই ফিলটা আপনাদের হয়তো দিতে পেরেছি। এবং এটা দেখেন আপনারা আমাদের প্রোগ্রামে যেটা বললেন সামনে বসতে অনুরোধ করা হয়, কিন্তু আপনার জন্য কিন্তু আপনি যে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, আগের পুরস্কার পেয়েছেন, বেশ একটা গণ্যমান্য ব্যক্তি, আপনার জন্য কিন্তু আলাদাভাবে সিট রিজার্ভ করা থাকে না। এই প্রোগ্রামের শুরুর দিন থেকে আমার এটা ছিল এখানে সবাই সমান। কোনো একটা জনপ্রিয়তার কারণে হয়তো ফুটবল ক্রিকেটাররা বেশি পরিচিত, জিমি এত বড় প্লেয়ার হওয়ার পরেও হয়তো তার জনপ্রিয়তা একটু কম, আমাদের তো অ্যাথলেট সুইমারদের দেশে আমাদের দেশে সেই অর্থে পরিচিতি নাই। কিন্তু আমি মনে করি ওইখানে এসে সবাই সমান। যে ছেলেটা তায়কোন্দোতে বেস্ট সে আমাদের 16 কোটি লোকের ভিতরে বেস্ট, তো হি ইজ অ্যাজ গুড অ্যাজ আমার যে ক্রিকেটে বেস্ট, যে হকিতে বেস্ট। আমরা এই ফিল্ডটা কিন্তু ওইখানে একটা দেওয়ার চেষ্টা করি, যে কারণে অনেক সময় প্রবলেম হয় যে অনেক সিনিয়র কেউ আসছে, আমাদের সামাজিক ব্যাপারটা কী হয় যে তাকে একটু সামনে বসাতে হয়, করতে হয়, আমরা কৌশলে 2-3টা সিট একটু রাখার চেষ্টা করি। কিন্তু আমরা একটু ফিল্ডটা দিতে চাই, উই অল আর ইকুয়াল। এটা আমরা সবাই ওখানে গেলে ফিল করি। যেটা সুমন ভাইয়ের কথা ধরে বলি, সুমন ভাইয়ের সাথে গল্প করতেছিলাম যে যখন সুমন ভাই একটা ম্যাচ খেলতে গেছিল বিকেএসপিতে, তখন আমি স্টুডেন্ট, ইংল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের সাথে, তখন আমি জ্যাকেবস ওই যে করাম যে গোল উইকেট কিপার, ওরে টিভিতে দেখছি, তো ওরে দেখার জন্য 2 ঘন্টা দাঁড়াচ্ছিলাম। আর এখন যেটা বললো যে সুমন ভাই বললো, আমি বলবো যে এত বড় প্লেয়ার হওয়ার পরে আমাদের সাথে দেখা হলে যেভাবে কথা বলে উনি, পাইলট ভাই, তারপরে আকরাম ভাই, সুজন ভাই, গোল্লা ভাই, মানে দেখা হলে যেভাবে কথা বলে, এই জিনিসটা আমরা খুব ফিল করি যে না আমাদের সাথে কথা বলে। হয়তো উনি আমাদের অনেক সিনিয়র, কিন্তু
এভাবে মানে কথা বলে দুষ্টামি করে যে হয়তোবা আমরা অনেক অল্প সিনিয়র। না এটা উত্তর ভাইয়ের মতো 40 বছর না, এই জিনিসটা ওখানে ওই জিনিসটা ফিল হয় যেন কোনো গ্যাপটা থাকে না। আমরা অনেক সিনিয়র অনেকের সাথে দেখা করে দুষ্টামি করে, ওইটা কিন্তু একমাত্র ওইখানে হয়। এখন কিন্তু কেউ বলতে পারবে না কে কোথায় আছে, কোন ইভেন্টে আছে, কোথায় আছে, কিন্তু এই 9 তারিখে আমরা সবাই একসাথে হবে, এই জিনিসটা খুব ভালো লাগে। হ্যাঁ, আর জুরি বোর্ডের কথা একটা বলি, খুব ইন্টারেস্টিং এটা এই কারণে যে আমাদের বললাম যে স্টারের জুরি বোর্ড থাকে এবং তাদের সিলেকশন করাটা, ইনফ্যাক্ট আমরা যে অ্যাথলেট সিলেক্ট করি, আপনি তো জুরি বোর্ডে আছেন, আপনি সিলেকশন প্রক্রিয়াটা আপনি বলবেন যে বাইরে থেকে আপনার কি ধারণা ছিল আর কিভাবে হয়, আর যেটা আপনি কয়টা আসছে এটা বলতে হবে। ফোনে কোনো লাভ হয় না। সর্বশেষ আমাকে একজন ফোন করেছিল, আমি বললাম ভাই এটা ফোন আসা মানে হচ্ছে যে তার কথার বিবেচনাই নেওয়া হয় না, এরপর থেকে আর ফোন করে না। কিন্তু আপনারা যেটা জানেন না, এই জুরি বোর্ড নির্বাচন করতে গিয়ে আমাদের কি হয়, যে নামগুলো বললেন, গাজী আশরাফ হোসেন লিপু বলেন, মিনহাজুল আজম নান্নু বলেন, আমিরুল ইসলাম বুলবুল বলেন, ফারুক আহমেদ বলেন, আমি ক্রিকেটের নামগুলো বলছি, আপনাদের বসির আহমেদ বলেন, হকির, আর গোলাম সারোয়ার টিপু বলেন, মানে আমরা যখনই দেখেছি ওনাদের কেউ প্রাতিষ্ঠানিকভাবে কারোর সঙ্গে জড়িত হয়েছে, সে বিসিবির সিলেক্টর হয়েছেন। আমরা হাবিবুল বাশার সুমনকে কেন এখনো জাজ করতে পারিনি, বিকজ হি ইজ অ্যাসোসিয়েটেড উইথ বিসিবি। আমরা জিনিসটাকে ওই জায়গায় রাখতে চেয়েছি। আমি জানি উনি জুরি বোর্ডে আসলে পরে ক্রিকেট টানবেন না, উনি হয়তো আনবায়াসডই থাকবেন, কিন্তু কোনো রকম পিছু টান কোনো রকম যেন না থাকে, আমাদের এরকমভাবে আমরা জিনিসটা করি। আমার মনে হয় এটা আমার চেয়ে ভালো শিলা বলতে পারবে, কারণ আমি তো সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কারের যেহেতু এটা একটা অংশ, আমি প্রথম আলোতে কাজ করি, আমি তো এটা ভালো বলবই। আপনি বাইরে থেকে 2016 পর্যন্ত ফলো করেছেন, পুরস্কার পেলেন, আপনি 2021 থেকে বোধহয় আমাদের জুরি বোর্ডে, বা তাই না, গত 3 বছর ধরে। তো আপনি তো দেখেছেন যে আমরা আসলে কিভাবে সিলেকশনটা করি। পুরা বিস্তারিত বলার দরকার নেই, কারণ আমরা তো ঝগড়াঝাটিও করি। গতবার তো বেশ ঝগড়াঝাটিই হলো। লাস্ট মিটিং খুব ইন্টারেস্টিং ছিল, আতার আলী খান ছিলেন এবং শারমিন আক্তার রত্না ছিলেন, দুজনের মতো মোটামুটি ফাটাফাটি হয়ে গেল যে ক্রিকেট কেন এত হাইলাইট হবে, অন্য খেলাগুলো কেন হবে না। খুব ভেরি কনস্ট্রাকটিভ, মানে যুক্তিসঙ্গত। হ্যাঁ, আপনি যদি একটু বলেন যে বাইরে থেকে ধারণা কি ছিল এবং ভিতরে এসে আপনি কি দেখলেন? আসলে বাইরে থেকে আমার ধারণা না, আমার কাছে মনে হচ্ছে যে আমি গ্রাউন্ড লেভেলে থাকছি, চলছি, সবাই হচ্ছে এরকম একটা ভাবতো। আমি এটা ওই মিটিংয়েও বলছি যে মানুষ ভাববে কি আর এখানে এসে দেখে কি, মানে এখানে কাজ না করলে তো বুঝতে পারবো না যে আসলে কি হয় এখানে, কিভাবে সিলেকশন হয়। তো সবাই ভাবতো যে কিছু না কিছু হয়তো থাকের মধ্যে, কিন্তু ওইখানে আসার পরে মনে হলো যে ইটস ইম্পসিবল, মানে এর তো কোনো সুযোগ নাই। মানে এতগুলো মনে করেন যে 5 জন করে সিলেক্ট করা হয়, সো 3 5 15 20 জনকে সিলেক্ট, 20 জন থেকে 5 জন সিলেক্ট করা ইজ ডিফিকাল্ট। এবং প্রত্যেকের বায়োডাটা সহ কেন দেওয়া হচ্ছে, কিসের জন্য দেওয়া হবে, এবং কেন আমরা মনোনীত করছি সেটাও বিচার বিবেচনা করা হয়, যে কেন মনোনীত করা হয়েছে। সিলেকশন তো পরের ব্যাপার, কেন তাকে বিবেচনা করা হয়েছে এটা সিলেকশন করা হয় আগে, যে তাকে এই পারপাসে সিলেকশন করা। শর্ট লিস্টে আসে কিনা আদৌ? হ্যাঁ, তারপরে হচ্ছে এবং ওখানে যে দেখলাম সবাই সবার সাথে কে কাকে যুক্তিতর্ক দিয়ে বুঝায় বেস্টটাকে সিলেকশন করতে হবে। এবং উদীয়মান বাছাইয়ের সময় দেখলাম তো আরো ভয়ঙ্কর, যে এটাকে আমরা সিলেকশন দিলাম বাট এ আসলে সার্ভ করবে কিনা, কারণ ওর উপর তো আসলে ভবিষ্যৎ ডিপেন্ড করতেছে। তো এটা বিতর্কের জায়গা যেন না থাকে, এমন একজনকে, এমন বলা হয় যে এমন একজনকে সিলেক্ট করবেন সেজন্য ভবিষ্যতে আসলে আউটপুট দেয়। ঠিক আছে, এই বছর পুরস্কার দিলাম, পরের বছর তাই খুঁজে পেলাম না, এটা তার বিতর্কিত ব্যাপার। তো আসলে মানুষ যদি ভাবে, সবাইকে বলবো যে ভাবার কিছু নাই, এখানে লবিং টবিং কোনো সিস্টেম নাই, একদম একজাক্টলি যার যেরকম পারফরমেন্স, যার যেরকম রেজাল্ট, যে যেরকম করে হোল দ্য ইয়ার সারা বছরের যার যে রেজাল্ট, ওইটার উপর জাস্টিফাই করে দেওয়া হয়। মানে আমি ওইখানে আসার পরে মনে হলো যে না, এটা খুবই ইজি ওয়ে না, ইজি কাজ না, কঠিন কাজ, এবং আমাকে স্টাডি করতে হয় প্রত্যেকটা গেমসের উপরে। মানে আমি আসছি দেখে সুইমিং নিয়ে না, আমাকে প্রত্যেকটা গেমসের উপরে স্টাডি করে এসে ওই টেবিলে বসতে হয়। তো আপনি একটু এটাও বলেন যে আপনি যে কথাগুলো বলছেন এগুলো আমি শিখিয়ে দিই। না না, ডেফিনেটলি না। আমি তো প্রথমে এসেই মানে প্রথমবার 2021 সালে যখন আমি বোর্ডে আমাকে ডাকলো, আমি তো আসলে খুবই মানে থ্যাঙ্কস যে আমাকে চিন্তা করছে এরকম একটা জায়গাতে বসার জন্য। আসার পরে যখন দেখলাম যে আমাদেরকে আগে বলাও হয় না যে আমরা এখানে এই সিলেক্ট করব, আপনারা স্টাডি করে আসবেন, আপনাদের দৃষ্টিকোণ থেকে কি কি হয়, কাকে কাকে নিলে হয়, তোমাকে সিলেক্ট করে তোমাকে বয়সের কোটায় ফেলাই দেয়। সো খুবই ইজি কাজ না, সবাই স্টাডি করে আসে, শুধু আমি না, মানে আমরা যে 4-5 জন থাকি সবাই সব গেমস নিয়ে, প্রত্যেকটা গেমস নিয়ে স্টাডি করে আসি। বেস্টদেরকে আসলে এখানে সিলেকশন করা হয়। কারোর ফোন, কারোর না, আসলে এরকম কোনো কিছু হয় না। এইটা মনে হয় এতদিনে স্পোর্টস একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সবাই একটু মোটামুটি জেনে গেছে। আমরা আসলে যেটা করি সারা বছর, দেখেন আমরা এবার পুরস্কার দিচ্ছি আগস্ট মাসে, পুরস্কার দিচ্ছি 2024 সালে। খুব ডিফিকাল্ট রিকল করা, মাঝখানে এত খেলা হয়ে গেছে, এত খেলা হয় এখন। আমরা যেটা করি জুরি বোর্ডের সুবিধার জন্য, যে আমরা সারা বছরটা স্টাডি করি, ওটাও প্রায় ধরেন 1-1.5 মাসের কাজ।
আমরা নিজেরা স্পোর্টস সেকশন থেকে একটা লিস্ট করি, সেই লিস্টে আমরা একাধিকবার বসি, ওইখানে কাট ছাট হয়, যোগ হয়, এবং আমরা যেটা করি যে একটু বেশি রাখি, মানে আমি বুঝছি যে সে হয়তো প্রায়োরিটি লিস্টে 7 নম্বরে আসে, কিন্তু আমি যদি আপনাকে 4 জন দেই 3 জন করার জন্য, এটা তো হলো না। আমি আপনাকে 7 জনে দিয়ে আপনারা বাদ দেন, এই জিনিসটা আমরা করার চেষ্টা করি। এবং আমরা সব জুরি বোর্ডে এটা শিলা সাক্ষী রেখে বলা আমার জন্য নিরাপদ। আমরা জুরি বোর্ডে প্রথমে বলে নেই এইটা কিন্তু এটা আমাদের একটা, আমরা স্টাডি করে যা পেয়েছি, আমরা তো ধরুন কনফিডেন্টই। আমি কেরিয়ার সাংবাদিক যিনি করেন, আমার সহকর্মীরা তারা সারা বছর এটা নিয়ে থাকেন, এর বাইরে কোত্থেকে আসবে, সবই আসে। তারপরেও বলি যে আপনার যদি মনে হয় যে এর বাইরেও কাউকে আপনি ইন্টারভিউ করতে, আপনারা সেই নাম প্রস্তাব করতে পারেন। এটা আরেকটা ক্লিয়ার হয়ে যায় যে ভাই আপনি লাস্ট 2024 সালে কোন ইভেন্ট খেলা হয়েছে, কার ইভেন্টের পারফরমেন্স, বড় পারফরমেন্স, এখন উনি যদি এটা কোনো ক্লেম করে যে আমি এটা পাচ্ছি না বা কিছু, কিন্তু সবাই একটা প্রস্তাব রেখেছিল, আমরাও এর আগে বলছিলাম যে কারণ এই পুরস্কারটা সবাই মানে আশা করে যে আমি যদি পাইতাম একবার, আমি যদি পাইতাম, এটা সবাই আশা করে ভাই। তো এখানে হলো গিয়ে সবার একটা ইয়ে ছিল যে অনেক সময় প্রস্তাবও দিয়েছে আপনাদেরকে যে এটা কি গেম ওয়াইজ করা যায় কি না, বাড়ানো যায় কিনা, কিন্তু এটাও একটা ভালো লাগে যে পুরো বাংলাদেশের মধ্যে বাছাই করে একজনই উদীয়মান, মানে অল স্পোর্টস থেকে, আবার একজনই বেস্ট প্লেয়ার হচ্ছে অল স্পোর্টস থেকে। তো এটাও একটা মানে খুব ফাইটিং এর জায়গা আমার মনে হয় যে এটা নিয়ে এই পুরস্কার প্রথম আলো পুরস্কারটা সবচেয়ে ইন্টারেস্টিং যেটা মনে হয় আমার কাছে উদীয়মানটা, মানে ফর কোইন্সিডেন্স কেউ যাই না, কাকতালীয় একটা ব্যাপার থাকতে পারে, এখন পর্যন্ত কিন্তু হয়নি উদীয়মান যাকে দেওয়া হচ্ছে সে পরে বড় প্লেয়ার হয়নি। হিস্ট্রি কিন্তু অনেক লম্বা, আপনি দেখেন যেই হয়েছে উদীয়মান, এটা কিন্তু সবসময় হয় না উদীয়মানরাই যে পরবর্তী প্লেয়ার হবে, সিলেকশন যায় সবসময় তো এরকম রাইট হয় না, কিন্তু ফর সাম রিজন যেই উদীয়মান হয়েছে সে কিন্তু ওই স্পোর্টসের টপে গিয়েছে, অলমোস্ট প্রবলি 90% দাদা, রাইট? এই প্রচারটা আমি করতাম আসলে, আছে দুই একজন তো থাকবে। হ্যাঁ, কারণ আমি যদি আমাদের উদীয়মানদের নাম বলি, যিনি তো আমাদের প্রথম উদীয়মান সামনে বসে আছেন, আমাদের উদীয়মান ছিলেন সাকিব আল হাসান। এখন মনে হবে যে সাকিবকে তো পিক করা খুব সহজ, কিন্তু 2006-এ সাকিবকে পিক করা সহজ ছিল না, তখন কেউ জানতো না সাকিব কোথায় যাবে। আমাদের উদীয়মান হচ্ছেন তামিম, আমাদের মেহেদী হাসান মিরাজ, আমাদের উদীয়মান হচ্ছেন জাহিদ হাসান এমিলি, যিনি বাংলাদেশে ধরেন জিমি যেরকম পরে 10-15 বছর হকি ডোমিনেট করেছেন, তিনি বাংলাদেশের ফুটবলের বেস্ট স্ট্রাইকার ছিলেন পরে 10 বছর। আমাদের উদীয়মান হচ্ছেন সৌম্য সরকার, আমাদের উদীয়মান হচ্ছেন ফাহাদের ধরেন যে পটেনশিয়াল, ফাহাদ হচ্ছে আমাদের ইয়াংগেস্ট উদীয়মান, মাত্র 12 বছর 12.5 বছর বয়স। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং সিলেকশন। কিন্তু ফাহাদ হয়তো আমরা যে ভেবেছিলাম গ্র্যান্ড মাস্টার হয়ে যাবে, হয় নাই। তা আমাদের তো আরও অনেক কিছু এটার সঙ্গে জড়িত থাকে, এবং ওই সময় আবার দেখেন আমাদের জুরি বোর্ডটা কত মানে ডাইভার্স। ওইখানে নিয়াজ মুর্শেদ ছিলেন আমাদের জাজ, উনি ফাহাদ আমাদের লিস্টে ছিলেন না। তো নিয়াজ বলেন যে ফাহাদ এই ছেলেটা আমার মনে হয় যে অনেক বছর পরে আমাদের দাবাতে আসা অনেক বড় প্রতিভা, একটা মানে রিয়েল প্রতিভা, প্রোডিজি। এখন নিয়াজ যখন দাবা নিয়ে কথা বলে, তখন অন্য সেক্টরেরগুলো আমরা তুলে আমরা দেখলাম যে না, উই ক্যান ব্যাট অন হিম, যে আমরা একটা রিস্ক নেই। তো এটা একটা আপনি ভালো পয়েন্ট বলেছেন। মিনাজউদ্দিন সাগর নিয়ে আমার খুব আফসোস লাগে, ও দাবার আমাদের উদীয়মান হয়েছিল, কিন্তু যেটা হয় আমাদের তো আসলে মানে এই আলোচনায় আর এই আলোচনায় গেলে সুমন যে আসলে তো পুরাটা তার উপরে না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সাপোর্ট, আমাদের যে পেট্রোনাইজেশন, আমাদের যে কম্পিটিশন, অনেক কিছু। আরেকটা জিনিস একটু জিমির কথা সূত্র ধরে আমি আপনাদের টেবিলে দিব, আমাদেরও আলোচনা হয় যে ক্যাটাগরিগুলো আমরা কি করব। যেমন আমি একটা সংগঠনের সদস্য, বিএসপিএ, বিএ যে আছে, ওরা খেলা অনুযায়ী দেয়, এটা দিলে কিন্তু আমাদের কাজ অনেক ইজি হয়ে যায়। কিন্তু আমরা চাই এটা ফিল দিতে যে তুমি সব খেলা মিলিয়ে বাংলাদেশের বেস্ট, বাংলাদেশের সেকেন্ড বেস্ট, থার্ড বেস্ট, এরকমটা চিন্তা করি। ইদানিং যেমন প্রচুর কথা হচ্ছে, ইনফ্যাক্ট প্রতিবার পুরস্কারের পরই হয়, এবারও আমাকে 2-3 জন ফোন করেছেন যে তাহলে আমাদের কি হবে, আম্পায়ার, সেরা সংগঠক, সেরা রেফারি, তারাও তো খেলার একটা পার্ট। তাই আমি বলেছি ভাই আপনি আপনার ক্ষেত্র থেকে আরও চারিদিকে নিজেকে ছড়িয়ে দেন, আজীবন সম্মাননা পাবেন, এছাড়া কি বলবো। এমনিতে ওভারঅল এই পুরস্কারের আর কোনো বিষয় নিয়ে অনুষ্ঠানে এসে কোনো মজার কাহিনী বা কোনো গল্প আপনাদের যদি মনে পড়ে বা কিছু? না তেমন, পুরোটাই তো মজার। আমি যতক্ষণ থাকি একটা সময় বোরিং কাটে না, বললাম না সবার সাথে তো গল্প হয়, গল্প শেষ হতে চায় না। এই আসলে ওর সাথে ওর দেখা, আর সবার সাথে দেখা হয় না, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, সব গেমসের সবাই থাকে, এবং আমার মনে হয় সবাই আসে এইটাই অনুষ্ঠানে, অলমোস্ট সবাই আসে। তো সবার সাথে দেখা হয়, মজা হয়, পার্টিকুলার তেমন কিছু নেই, বাট আমি পুরো অনুষ্ঠানটা খুব এনজয় করি, মানে ব্যক্তিগতভাবে। এর জন্য আমার জন্য একটা ভাইয়ের কথা যেটা বলি যে উনি বলতে কেউ জানে না, তো 2012 সালে আমি কনফিডেন্স ছিলাম,
কারণ ও আচ্ছা আমি একটু বলে নিব, দর্শক মনে করে নেই 2012 সালে জিমি বর্ষসেরা রানার আপ হয়েছিল। ওইটা আমি কনফিডেন্ট ছিলাম, কেন আমি থাইল্যান্ডের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, ওটার বেস্ট প্লেয়ার হয়েছি। তারপরে আরেকটা টুর্নামেন্ট খেললাম রাউন্ড 2 দিল্লিতে, যেখানে আয়ারল্যান্ড ছিল, ইন্ডিয়া ছিল, চায়না ছিল, চায়নার আমরা হারাইলাম, ওটাতে আমি বেস্ট মিডফিল্ডার হলাম। তো আমার রুমমেট ছিল জাহিদ, তো জাহিদ বলতেছে কি ভাতিজা, ও ভাতিজা বলতে হবে, ভাতিজা তুমি শুধু প্রাইজ, আমি আরেকটা বাকি আছে দাঁড়াও না, ওইটা কনফার্ম করতেছি। তো কি আমি কি যে 2টা পাইলাম, তারপর আরেকটা টুর্নামেন্ট আছে, ওইটারও সেরা খেলোয়াড় হবো ইনশাল্লাহ, হইলে ওইটাও কনফার্ম করবো। আমি ওটা হলো প্রথম আলো এর পরের বছর। তা আমি এটা ওরা এইভাবে বলছি। পরে যখন আমাকে ফোন দিয়ে বলতেছে আমি ভাই কোনো লাভ নেই, যা লাভ হবে না, আজ এটা পাবো না, কারণ আসেন আপনি অনেকগুলো প্রাইজ পেয়েছেন, আসবেন না কেন, এটা আপনার প্রোগ্রাম। কিন্তু ওই বছর সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমার টিমের কোচ হারুন ভাই, উনি কিন্তু জুরি বোর্ডে ছিল। উনি কিন্তু আমাকে বলে নাই যে জিমি তুমি প্রাইজ পাইতেছো বা কিছুই বলে না, আমি জানিও না। যখন আমি প্রাইজ নিয়ে বের হলাম তখন আমি বলতে জিমি আমি কিন্তু জুরি বোর্ডে ছিলাম এবং তোমার নাম ছিল, আমি তো আগে বলেননি কে, না এটা তো বলা যাবে না। তো ওই জিনিসটা কিন্তু কনফিডেন্ট ছিলাম যে পারফরমেন্স দিয়ে কিন্তু অনেকে চিন্তা ভাবনা করা যায় যে আসলে আমি পারফরমেন্স করতেছি, নেক্সট ইয়ার যে কোনো একটা অ্যাওয়ার্ডের প্রোগ্রাম আমি পাবো। না এটা একটা খুব বড় চ্যালেঞ্জ আসলে, যেহেতু আমাদের এই বুকলেট তৈরি করতে হয়, ভিডিও তৈরি করতে হয়, প্রোগ্রাম এই অনুষ্ঠান বেশিরভাগ প্রায় 80% আমি উপস্থাপনা করেছি, কখনো কোনো বাইরের উপস্থাপক এসেছে, তার সঙ্গে তো আমি পুরস্কার যারা জিতেছেন তাদের নাম শেয়ার না করলে তো উনি অনুষ্ঠানটা করতে পারবেন না, তাকে তো একটু প্রিপারেশন নিতে হবে। এটার পরে যে আমরা মোটামুটি এটা গোপন রাখতে পারি, একটু বলেন, আমরা বলবো না, গোপন রাখতে পারি, এটা বিরাট ব্যাপার, একটা বড় চ্যালেঞ্জ। আমি মনে করি এটা একটু মজা অ্যাড করে। এইটার পিছনেও আমি একটু আপনাদের জানাই, এই সুযোগে দর্শককেও জানাই, এবং ওনাদের হয়তো বিভিন্ন সময় বলা হয়েছে। এটার পিছনে কিন্তু শুরুতে যে আমি কথাটা বললাম যে সবাই সমান, এই ফিলটা দেয়া, যে যখনই আমি ধরেন নমিনি করলাম, আমি যদি বিভিন্ন 4টে ক্যাটাগরিতে 3, 4, 12 জনকে নমিনি করলাম, এইটাই কিন্তু তার 12 জন কিন্তু পুরো সব অনুষ্ঠান থেকে আলাদা হয়ে গেলেন, পুরো স্পটলাইটটা তাদের উপরে, এই 12 জনের মধ্যে পুরস্কার পাবে। ইনফ্যাক্ট তাদের জন্য আলাদা বসার জায়গাও রাখতে হয়েছে, তারা স্টেজে যাবে। আমাদের অনুষ্ঠানে এমন হয়েছে যে বর্ষসেরা হয়েছে সে হয়তো লাস্ট রোতে বসে রয়েছে, ওইখান থেকে উঠে এসেছে। তো আমরা ওই ফিল্ডটা কিন্তু সবসময়ই একটা রাখার চেষ্টা করি যে এটা প্লেয়ারদের অনুষ্ঠান এবং এখানে সব প্লেয়ারই সমান। আর শিলা, আপনি প্রথমে তো অতিথি হিসেবে আসলেন, একবার পুরস্কার পেলেন, এখন জুরি বোর্ড হিসাবে একটু কি বাড়তি ডাট নিয়ে বসেন, এরকম কিছু মানে আপনার জার্নিটা এই পুরস্কারের সঙ্গে? এরকম না, আমি এখন মানে জুরি বোর্ড আসার পর আমি অনেক জায়গায় এক্সাম্পল দিই, মানে উদাহরণ হিসেবে প্রথম আলোর পুরস্কারটা কথা বলি, যেরকম আপনি বললেন বা ভাইয়া বললো যে থাকে না যে রেড কার্পেটে যখন আমরা আসি, শুরু থেকে যদি রেড কার্পেট আসার সময় আপনারা আসলে ক্রিকেটার্সে দেখে যে অন্য গেমস সরাই দিবেন, অন্য অনেক প্রোগ্রামে আমি দেখছি যে আচ্ছা ক্রিকেটারদের আগে প্রায়োরিটিস রাখে, ফুটবল আসলো ওদেরকে আগে কথা বলার সুযোগ দিয়ে দেন তারপরে। বাট এই পুরস্কারে দেখি যে অনেক সময় আমার নিজে দেখা ক্রিকেটাররা দাঁড়ায় আছে, আগে আমরা কথাটা বলে বেরোচ্ছি, রেড কার্পেট যেটা হয় ওটা ফেয়ার ব্যাপার থাকে, যে আসছে দেখি যে আমাদেরকে সরাই দিয়ে ওনাদেরকে আগে প্রায়োরিটিতে দেয় না। আমি এক্সাম্পলগুলো কিন্তু দিই বিভিন্ন জায়গায়। সো ওখানে হলো ইকুয়াল, সব খেলোয়াড় আসছে, সব কর্মকর্তা আসছে, সবাই সবার মতো করে কাজ করবে, বসার সিস্টেমটা করেন না, ভাল লাগে। তারপরে হচ্ছে এখানে থাকে না যে আগে যেরকম ক্রিকেট পন্থী ছিল, এখন কিন্তু আসলে এরকম নাই। সবাই বলে না ভাইয়া মাইন্ড করে না, মানে এটা কিন্তু মানে একদমই হচ্ছে মানে ভিতরে বাইরের কথা, সবাই মনে করে আরে ক্রিকেটই পুরস্কার পাবে, কিন্তু বিষয়গুলো চেঞ্জ কিন্তু হয়েছে, ফেয়ার হয়। এখন ক্রিকেটটা কিন্তু বর্ষসেরা খেলোয়াড় হয় না, গত টার্মে হয় নাই, অনেকবারই হয়েছে, হয় নাই। যে তার মানে কি আমরা কিন্তু ইকুয়াল চিন্তা করে জায়গাটা কিন্তু ব্রেক করে চলে আসছে, অলরেডি চলে আসছে। তার মানে মানুষ যদি ভাবে যে না এখন সব ক্রিকেট ফুটবল নিয়ে হকি নিয়ে পড়ে আছে, অন্য গেমসের দিকে নজর দেয় না, বাট এই একটা পুরস্কার দেখলাম যে না, ইকুয়াল, যার যেরকম পারফরমেন্স সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে, নির্ভর করে পুরস্কার দেওয়া হয়। মানে আমি ক্রিকেট নিয়ে বললাম, ভাইয়া কিছু মনে করবেন না, কারণ একদম ফেয়ার সিলেকশন, মানে আমার এটা ভালো লাগছে। না এটা খুব ভালো বলছেন, আসলে এটা ক্লারিফিকেশনটা দেওয়ার সুযোগ আসলো। সেটাই, কারণ আমার মনে আছে শুরু থেকেই আমাদের পুরস্কারে জুরি বোর্ডের, এটা আপনি তো নিজে সাক্ষী, যেটা এই যে মাঝখানে যে আমরা ক্রিকেট দেই নাই, বাট এরকম না যে ক্রিকেট অনেক হয়ে যাচ্ছে তাহলে আমরা ক্রিকেট দিব না, ক্রিকেট হচ্ছে খেলা। প্রবলেম যেটা হয় যে ক্রিকেটটা যেহেতু সারা বছর ধরে খেলা হয় এবং এদের এক্সপোজারটা অনেক বেশি, একটা সেঞ্চুরি স্বাভাবিক মোস্ট পপুলার খেলা, ফুটবল ধরেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা, এতে কোনো তর্ক নেই। কিন্তু আমাদের এই অঞ্চলে ক্রিকেটটা একটু পপুলারিটির দিক দিয়ে অনেক আগানো, কাজে একটা টেস্ট সেঞ্চুরি, একটা ওয়ানডে ম্যাচ জেতা অনেক বেশি মানুষের চোখে পড়ে। অ্যাথলেটিক্স তো বললে আমাদের দেশে দুঃখজনক হলো, অন্য খেলাগুলো যে অবস্থা। আমরা ওই সময় যখন ক্রিকেট টানা পেয়েছে তখনও কিন্তু আমরা বাড়তি সময় ব্যয় করেছি জুরি বোর্ডে, যে আর কাউকে কি বিবেচনা নেওয়া যায় না, আমরা ট্রাই করেছি, মানে পারফরমেন্স তো লাগবে। আরেকটা জিনিস খুব ট্রিকি হয়, আমি এই সুযোগে দর্শকদের বলি যে আপনি কম্পেয়ারটা কীভাবে করবেন।
এই যে আপনারা বললেন যে ইন্ডিভিজুয়াল খেলা যদি পুরস্কার দিতাম, ইজি হতো এই কারণে যে আমি তো সুমনের সঙ্গে তখন আশরাফুলের তুলনা করছি, আমি শিলার সঙ্গে সাগরের তুলনা করছি। এখন একজন টেস্টে সেঞ্চুরি করেছে 2টা, আরেকজন এসএ গেমসে সোনা পেয়েছে। এসএ গেমসে সোনা মানে হচ্ছে 200-250 কোটি লোকের ভিতরে সে বেস্ট, আবার সেঞ্চুরি করে দেখা গেল সে ক্রিকেট বিশ্ব পুরা কাঁপিয়ে দিয়েছে। তো এটা না আমার আপেলের মধ্যে বেছে নেওয়ার মতো ব্যাপার, এই ঝামেলাটা হয়। তো আপনি ধরতে পেরেছেন, এবং আমাদের বর্ষসেরা সর্বশেষ যে হলো 2 বছর একসঙ্গে, খুব ইন্টারেস্টিং। এটা কোনো রকম প্ল্যান করে হয় না, কিন্তু ঘটনাচক্রে ক্রিকেটের একজনও নাই। সাবিনা খাতুন আমাদের মেয়েদের মধ্যে 2য় বর্ষসেরা, শিলা আর একা নাই, শিলার সেই গর্ব সাবিনার সঙ্গে ভাগ করে নিতে হচ্ছে। আর ইমরানুর আমাদের অ্যাথলেট। তো এই যে ক্রিকেট যে আস্তে আস্তে অন্য খেলার সঙ্গে পারছে না, এই ব্যাপারে হাবিবুল বাশার যদি কিছু বলেন। না, আমার কাছে মনে হয় কি, আপনাদের একটু আগে বললেন পুরস্কারটা আসলে হ্যাঁ একটা সময় এমন ছিল যে শুধু ক্রিকেটারই পাচ্ছে। তো আমি এই কথাটা শুনেছি, যেহেতু আমি সবার সাথে আড্ডা মারি, যে তরাইতে পারবি, হ্যাঁ তরাইতে পারবি, এটা আমি শুনেছি, আমার কারণে শুনেছি। বাট এটা একটা বড় কারণ আসলে আমি তো বাংলাদেশকে ফলো করি। আমরা যখনই ক্লাব বেস থেকে সবাই বাংলাদেশ যখন খেলে সেটা বেশি ফলো করে। সো বাংলাদেশের যখন কিছু করে সেটাই বেশি মানুষ বেশি মনে রাখে। আর যদি বাংলাদেশ সারা বছর খেলে, বাংলাদেশের খেলাটাই মানুষ বেশি দেখে। হয়তো অ্যাথলেটিক যেটা অনেকদিন পর হয়, অন্য খেলায় যদি ইন্টারন্যাশনাল মিট বাড়তো তাহলে নিশ্চয়ই শিলা যদি এসএ গেমসে সোনা না পেলেও তো শিলা ভালো সাঁতারই থাকতো। এক্স্যাক্টলি, কিন্তু ওভাবে তো লাইমলাইট আসতো না। তো 2 বছর পর হয় কিংবা 4 বছর পর হয়, যার জন্য এগুলো হাইলাইটেড কম হয়। আমার মনে হয় যে শুধু ক্রিকেটারদের দিতে চাই বলে এই পুরস্কার দেওয়া, এটা তো আমরা আপনার ক্ষেত্রে আমরা হয়তো ক্রিকেটারকে দিতে হবে বলে আমরা দিয়েছিলাম। না না না, যে বছর খেলছে আমি বললাম অনেক, ওই সময় টিমটা খুব ভালো টিম ছিল। কারণ কি আমি অনেকটা বলি যে একটা মানুষ আছে না যে প্ল্যান যে তৈরি করে, এই সুমন ভাইরা কিন্তু ক্রিকেটটাকে ভিত্তি তৈরি করে দিয়ে গেছে। এখন সবাই ওইটাকে মানে চালায় নিতেছে, এখন ওটাকে ব্যবসা করে খাচ্ছে। না, ব্যবসা না, এটা ব্যবসা না। অবশ্যই ন্যাশনাল টিমে খেলা এটা ব্যবসা না। না না না, আমি প্লেয়ারদের কথা বলছি না, আমি যা বলছি সুমন বুঝতে পেরেছে, প্লেয়ারদের কথা আমি বলছি ওটা ডিপলি যাব না। আমার কথা হলো আমি স্টুডেন্ট লাইফে কথা বলতেছি। যখন জিমি আপনি খুব বিদ্রোহী হিসেবে পরিচিত, আপনি তো একটা প্রতিবাদী বিদ্রোহী। ওটা তো মাঠে, আরেকটা অনুষ্ঠান এটা করতে হবে, ওটা মাঠে। এটা হলো কি আপনার সুমন ভাই যখন প্রথম টেস্টে যখন স্ট্যাটাস পেলেন আপনারা, আমরা কিন্তু ওই যে পল্টন মাঠে আমরা বিকেএসপির অল স্টুডেন্ট এখানে আসছি, কিন্তু আমি এটা জানতাম না আমি কি জন্য আসছি, রিসিভ করার জন্য। আরেকটা আমার মনে আছে এখনো যে 96 এ যখন আইসিসি 97 হ্যাঁ আইসিসি, আমি তখন স্কুলে, তো সবার কানে একটা রেডিও দেখি খেলা দেয়। আমি আব্বুরে বললাম আমারও রেডিও লাগবে, কেন লাগবে আমি জানি না। তো ফাইনাল ম্যাচে হেলিকপ্টার দিয়ে কিন্তু মাঠ শুকানো হয়েছে ভাই, মাঠে কিন্তু পানি ছিল, হেলিকপ্টার দিয়ে না, আমরা টাওয়েল দিয়ে শুকিয়েছি। না আমার মনে আছে আমরা টাওয়েল দিয়ে, আমরা সাংবাদিক সারা বাংলাদেশ কিন্তু মানে ওই যে রং খেলা খেলছে, ইনভলভ হয়েছে, আমিও খেলছি। তো এই জিনিসটা আমরা ফিল করি যে আজকে বোঝার পরে ফিল করি যে আকরাম ভাইরা, সুমন ভাইরা যে জায়গায় ক্রিকেটটারে নিয়ে গেছে, যদি ওনারা যদি কোয়ালিফাই না করতো আজকে ক্রিকেট খেলা এখানে থাকতো না। তো ওই জায়গাটা ওনারা তৈরি করে দিয়ে গেছে, এখন সবাই ওইটারে চালায় নিতে। এটার জন্য রিসপেক্ট ওনাদের বেশি দেওয়া উচিত। আপনি প্রশ্ন ফিরে যে জিজ্ঞেস করেছেন ক্রিকেটাররা কিছু মনে করে কিনা, পিছিয়ে যাচ্ছে কিনা, বাট ও যেটা বললো যে আমরাও কিন্তু বাংলাদেশ যখন উনি যখন শোনাবে আমরা খুব খুশি হই, ভালো করে আমরা খুব খুশি। বাংলাদেশ যখন ভালো করে, আমরা যে চাই না যে শুধু ক্রিকেটারই পাক, ক্রিকেট খেলাই হোক। আমরা যারা স্পোর্টস পার্সন, আমাদের সব ফুটবল মাঠে যে আমি কিন্তু চিল্লাচিল্লি করে যাই, তো আমরা অন্য স্পোর্টস ভালো করলে আমাদের সবারই খুব ভালো লাগে। এইরকম মনে করে কোনো অবকাশ মানে কোনো নেই যে ক্রিকেটাররা পাচ্ছেন না, অন্য কেউ পেলে ক্রিকেটাররা মন খারাপ করবে, তাই আমরা কেন পেলাম না। ব্যাপারটা আসলে এরকম মনে হয় না। আর এই পুরস্কারটা মানে ওইটার ঊর্ধ্বে চলে গেছে। যেটা বললো আসলে এটা কিন্তু পয়েন্টের কথা, আপনি যেটা বললেন যে বাংলাদেশে আপনি ইভেন্ট অনুযায়ী দিলে অবশ্যই আপনি দেখা গেল যে এখন বর্তমান যদি ক্রিকেট ধরেন, তাহলে আমরা যারা খেলতেছে ধরেন যে বলার যারা আছে, মোস্তাফিজ আছে, মুশফিকারা ছেড়ে দিয়েছে, ওদের সাথে কম্পেয়ার করা কে ভালো খেলছে। কিন্তু এখানে কিন্তু যদি আপনি ধরেন যে বর্ষসেরা দিবেন, তখন ক্রিকেটের সাথে হকির সাথে সুইমিং, অ্যাথলেটিক, ওদের মধ্যে কে সেরা, তার মানে যাকে আপনি নমিনি নিয়েছেন ও এদের মধ্যে থেকে সেরা এবং ওইটার মধ্যে থেকে বেস্ট পারফরম্যান্সকে চয়েস করা হইতেছে। এটাও একটা ভালো আমি মনে করি। আমার কাছে মনে হয় গেম ওয়াইজ হলে ইন্টারেস্টটা থাকবে না, মানুষের মধ্যে যে কৌতূহলটা থাকে, এটা গেম ওয়াইজ হলে না অনুমান করা যায়। হ্যাঁ, মানে আমি জানি সুমিয়ে কে ভালো করছে, আর যে পায় তারও মনে হয় তার খেলার ব্যস্ত, সে এক ধরনের জানেই যে আমি আমার খেলার মোটামুটি বেস্ট ওভারঅল স্পোর্টস থেকে। আমরা সেটা আপনার শেষ দিকে চলে এসেছি। আমি জাস্ট দুটো কথা বলে শেষ করি। একটা হচ্ছে যে 2012 সালে জিমি এই যে ক্রিকেটের এই যে একটা আছে আপনার একাধিপত্য বাংলাদেশে,
অন্য খেলাকে দাবিয়ে রাখা নাকি, এই জন্য জিমি পায় নাই। 2012 সালে ঘটনা ছিল, জিমি ছিল রানার আপ। আরেকজন রানার আপ কে ছিলেন জিমি? আর এটা ছিল নাসির হোসেন। নাসির হোসেন, ওইখানেও ক্রিকেট চলে আসছে। হ্যাঁ, নাসির হোসেন ছিল। আর আমি না ছিলাম, না, আরেকজন রানার আপ ছিলেন বিদ্যুৎ কুমার রায়। নাসিরের সাথে আমি পাঠকের ইয়াতে আমার সাথে ভরিয়া ছিল, পাঠকের ইয়াতে নাসির ছিল পাঠকের ভোটে বর্ষসেরা, আর ওইটার আমি নমিনি ছিলাম। আর আমাদের ইন্টারেস্টিংলি রানার আপ দুজন ছিলেন, একজন ছিলেন হকির, আরেকজন ভারোত্তোলক বিদ্যুৎ কুমার রায়। আর বর্ষসেরা ছিলেন সাকিব আল হাসান, কারণ 2012 সালে সাকিব আল হাসান একটা মানে যাতা করেছেন, মানে ওই দিন ওই সময় এশিয়া কাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ওই সময়ে ভাবাই যায় না, বাংলাদেশ ফাইনাল খেলেছিল। বিপিএল এর বেস্ট প্লেয়ার, ওই বিপিএল তো স্টারের, পৃথিবীর সব বড় বড় ক্রিকেটার এসেছিলেন। ওইটা অনেক সময় অনেকগুলো বছর এরকম হয় যে আনলাকিও, আপনি খুব ভালো পারফর্ম করেছেন, কিন্তু একই বছর আরেকজন দেখা গেল যে পারফরমেন্সে অন্য বছর হয়তো আপনি বর্ষসেরা পেতেন। আমি একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, একটা খালি মজার ঘটনা বলে আপনাদের শেষ করি। এই অনুষ্ঠানে কি হয়, জুরি বোর্ডের এত বছরের মিটিং, একবার একটা জুরি বোর্ডের মিটিং হচ্ছে, আমি নাম বলি না, তো মোটামুটি ফাইনাল হয়ে গেছে। তখন একটা পার্টিকুলার স্পোর্টসের নাম নিয়ে কথা আসলো যে এই খেলায় অনেকদিন পুরস্কার দেওয়া হয় না, পায় না। আমরা আক্ষেপ করলাম যে খেলাটা ভালো ছিল, এখন আর আগের মতো নাই, সাংগঠনিক প্রবলেমটাই তো বেশি, প্লেয়ারদের তো আর ওইভাবে দোষ দিই না আমরা, আপনার যেরকম সিস্টেম ওরকম প্লেয়ার বেরোবে। তখন একজন বললেন, আচ্ছা দেখেন তো চেষ্টা করে মনে করে এই খেলাতে কাউকে পাওয়া যায় কিনা দেওয়ার মতো। তখন আমি এইবার নামটা বলি, যিনি এই কথাটা বলেছিলেন, উনি মারা গেছেন, জালাল আহমেদ চৌধুরী, আপনারা চিনেন সবাই। আমার এমন কোনো দিন যায় না ওনার কথা মনে না পড়ে, অসাধারণ মানুষ। উনি কিন্তু ক্রিকেটের মানুষ, কিন্তু উনি একটা খুব মজার কথা বলেছিলেন। বললেন অনেক চেষ্টা করে মনে করতে হয় যে নামটা সে কি বর্ষসেরা বিবেচনায় আসবে, কিন্তু আমরা কিন্তু ওই পর্যন্ত চিন্তা করি যে এই খেলাগুলো হলো, দেখি না অন্য খেলা থেকে 19 আর 20 হলেও তো দেওয়া যায়, যে সে 20 আমরা তাহলে 19কে দিলাম একটু এনকারেজ করার জন্য, কিন্তু আপনি তো আর 15 আর 20 দিতে পারেন না। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আমার কথা মানে আমি ইনফ্যাক্ট অনুষ্ঠানটা শুরু করেছিলাম যে আমি শুরু করে বসে থাকবো, আপনারা কথা বলবেন, আমার অভ্যাস অনুযায়ী বেশি কথা বলে ফেলেছি। সেটা হয়তো দর্শককে কিছু ব্যাপার জানানোর দরকার ছিল, কারণ আমাদের একটা দুর্বলতা দেখি আমি অনুষ্ঠানের, যে অনুষ্ঠানে মূলত আমন্ত্রিত অতিথিদের জন্য আমরা যদি একটা বড় স্টেডিয়ামে দেশের সব ক্রীড়ামোদী যারা আসছেন সবাইকে তো আর এক স্টেডিয়ামে আটানো যাবে না, যারা আসতে চান সবাইকে নিয়ে করতে পারতাম, খুব ভালো হতো। আমরা যেটা করি, পাঠকের ভোটে যে বর্ষসেরাটা নির্বাচিত হয় সেটা একটু খুব সংক্ষেপে বলে দিই। আমরা পাঠককে একদম ফ্রি একটা দেই যে আপনাদের পছন্দের 5 জন খেলোয়াড়ের নাম বলেন, ওনারা তাদের ইচ্ছে মতো নাম পাঠান, ওইখান থেকে একটা শর্ট লিস্ট করে 5 বা 6 জন আমরা তাদের ছবি সহ দিই, যে এদের মধ্যে কাকে আপনি মনে করেন। সেখান থেকে লটারির মাধ্যমে নির্বাচিত 10 জন 15 জন, এক এক সময় সংখ্যাটা একটু চেঞ্জ হয়, তারা এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পান। তো এইরকম 10 জন বা 15 জন এইবারও আমাদের এই অনুষ্ঠানে থাকবেন, তারা তো দেখতেই পাবেন এবারে পুরস্কার অনুষ্ঠানে কি হচ্ছে। বাকি যারা এই অনুষ্ঠানে আসার সুযোগ পাচ্ছেন না, তারা পরে এটা দেখতে পাবেন টেলিভিশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।